নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিন এই অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে যাই একেবারে আপনার হাতের মুঠোয়, অর্থাৎ আপনার ড্রয়িং রুম বা আপনার বেডরুম পর্যন্ত, এবং আপনাকে জানাই জটিল কঠিন সমস্যা বা ক্রিটিক্যাল প্রবলেমগুলোর জন্য, ক্রনিক ডিজিজের জন্য বা অপারেশন থেকে রেহাই পাওয়ার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিভাবে আপনাকে সহযোগিতা করছে। সমস্যা কিন্তু আমাদের বাড়ছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাড়ছে। আগে এত সমস্যা সত্যিই ছিল না, এত ফোন সত্যি আমরা পেতাম না। হেল্পলাইন নাম্বার বলুন বা অনুষ্ঠানে বলুন, এখন মানুষ কাতারে কাতারে ফোন করছে, কারণ সমস্যা কিন্তু প্রত্যেকের হঠাৎ করে যেন শুরু হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন না কোথা থেকে এই সমস্যা এলো, কেন এই সমস্যা আমার হলো, কিভাবে আমি এই সমস্যার সমাধান পাবো। আর এই সব কিছুর উত্তর সঠিকভাবে শুধুমাত্র আপনারা পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনারা জানেন পিওর আয়ুর্বেদ, যেটা একেবারে প্রাচীন একটি শাস্ত্র, সেই শাস্ত্র আমাদের বোঝায় যে কিভাবে তাড়াতাড়ি আমরা ভালো হতে পারি, কিভাবে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আমরা নিজেদেরকে সুস্থ করতে পারি, কিভাবে অপারেশন ছাড়া নিজেদেরকে ভালো করতে পারি। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আমাদের কি শিখিয়েছে, সেই মেডিসিনকে আরো বেশি আধুনিক কিভাবে করা যেতে পারে। বর্তমানে কিন্তু আধুনিক আয়ুর্বেদ মানেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এমনকি শুধুমাত্র কিন্তু মেডিসিন নয়, চিকিৎসকরাও এখন অনেক বেশি কিন্তু এনবিপির আধুনিক। অনেক অভিজ্ঞ চিকিৎসককে একসাথে আপনি পাচ্ছেন, যেখানে অবশ্যই অভিজ্ঞতার শীর্ষস্থানে তারা যেরকম রয়েছে, পাশাপাশি পৌঁছে যাচ্ছে কলকাতা ছেড়ে একেবারে আপনাদের এলাকায়, আপনাদের বাড়ির কাছাকাছি। তার পাশাপাশি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সঠিক পঞ্চকর্মা খুব কম জায়গাতেই কিন্তু আপনারা পান। আর এই সব কিছুর সমষ্টিতে আপনি পাচ্ছেন একটা দুর্দান্ত রেজাল্ট। আজ আরো একবার সেই রেজাল্ট নিয়ে এবং অবশ্যই আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংস্থা সিএমই ডক্টর এই হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কিন্তু কথা বলি, কিন্তু তার মধ্যে একটি ভয়ঙ্কর সমস্যা কিডনি সমস্যা। আজ থেকে বহু বছর আগে বোধহয় এভাবে আমরা চিনতাম না যে কিডনিতেও এরকম সমস্যা হতে পারে। এখন সমস্যা যত বাড়ছে, অর্গানগুলোকেও আমরা চিনছি, অর্গানগুলোর প্রয়োজনীয়তা আমরা কিন্তু বুঝছি। তবে এটা কিন্তু ভালো কথা নয়, এত কেন আমরা অসুস্থ হচ্ছি। ডাক্তারবাবুর কাছ থেকে এটাই জানতে চাইবো যে কিডনির সমস্যা বাড়ছে, চারিদিকে হু হু করে কিডনির বিভিন্ন সেন্টার তৈরি তো হচ্ছে, কিন্তু সমস্যা তো বাড়ছে। কেন এত সমস্যা বাড়ছে, কেন প্রয়োজন হচ্ছে এত কিডনি সেন্টারের? দেখুন, প্রথমত আমরা বারবারই বলি যে আমাদের লাইফস্টাইলটা এখন ঠিক নেই, এবং তার সাথে সাথে কাজের চাপের জন্য অনেকেই কী করে, অনেকেই ইউরিনকে অনেক সময় ধরে রাখেন, কিংবা দেখা যায় যে জলের পরিমাণটা অনেকটা কম পরিমাণে খান। তো সেখান থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কিডনির প্রবলেমটা আস্তে আস্তে বাড়তে থাকছে। এত জায়গায় যে সেন্টার হচ্ছে, কিন্তু তার লাভ কিন্তু হচ্ছে না। আমরা ম্যাক্সিমাম পেশেন্ট দেখি যে সব জায়গা থেকে ঘুরে আসছেন এবং তারা 1 বছর 2 বছর ধরে ওষুধ খেতে থাকছেন, কিন্তু তাদের প্রবলেমটা একই রয়ে যাচ্ছে। ওনারা যখন ব্লাড টেস্ট করাচ্ছেন তখন দেখা যাচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিনটা প্রায় একই থাকছে, কিংবা বাড়ছে কিন্তু কমছে না। এবং তার সাথে সাথে যেটা, যখন অন্যান্য প্যাথিতে কি হয়, একটা সময় গিয়ে ওষুধের দ্বারা যখন হচ্ছে না, ওনারা তখন বলে দিচ্ছেন যে ডায়ালিসিস করাতে হবে এবং সেটা আজীবন করিয়ে যেতে হবে। কিন্তু আমরা বারবারই বলেছি, এরকম প্রমাণও অনেক দেখিয়েছি যে আমাদের কাছে পেশেন্ট এসেছে, ডায়ালিসিস নেওয়া অবস্থায় এসেছে, আমরা কিন্তু তাদের ডায়ালিসিসটাকে ছাড়িয়েছি। এবং এখন বর্তমানে তারা এরকম বহু পেশেন্ট আছে যাদের কিন্তু কোনো রকম ওষুধ কিন্তু লাগছে না, বিনা ওষুধেই উনি সুস্থ থাকছেন। একদম। কিডনির সমস্যা নিয়ে আজকে আমরা কিন্তু মূলত আলোচনা করব। যাদের কিডনির সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসকের দ্বারস্থ আপনি রয়েছেন, কোনো প্যাথির দ্বারস্থ আপনি রয়েছেন, কিন্তু মনের মতন রেজাল্ট না আপনি কিন্তু এখনো পাননি। ওষুধ খাচ্ছেন কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আপনার কিডনির সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে আপনি কিন্তু আজকে ফোন করতে পারেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন, বা যে কোনো ক্রিটিক্যাল সমস্যার জন্য কিন্তু আপনারা ফোন করতে পারেন। পাশাপাশি ডাক্তারবাবুর কাছ থেকে এটাই জানতে চাইবো, যখন কিডনির সমস্যা আমার শুরু হচ্ছে, আমি কি করে বুঝবো যে আমার কিডনির সমস্যা হচ্ছে, অর্থাৎ সিমটমস গুলো এর কি কি হতে পারে? স্টার্টিংয়েই দেখবেন যখন সিমটম দেখা যায়, প্রাথমিকভাবে দেখা যায় যে সেই মানুষটার হয়তো পা অল্প অল্প করে ফুলতে থাকছে, এবং তার সাথে সাথে দেখা যায় যে মুখের মধ্যে একটা ফোলাভাব আসছে, এবং সারাদিনে উনি যে জলটা খাচ্ছেন সেই পরিমাণে কিন্তু ওনার ইউরিনটা হচ্ছে। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো। বলুন, কে আছেন? নমস্কার।
হ্যাঁ, নমস্কার ম্যাডাম। কে বলছেন? ডাক্তারবাবুকেও নমস্কার। আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে শিলিগুড়ির কাছাকাছি থেকে একদম বলছি। একদম একদম বলুন ম্যাডাম, কি প্রবলেম আছে? হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে আমার 58 ইয়ার্স। আমার একটা ওভারিয়ান সিস্ট হয়েছে রাইট ওভারিতে। আমি এখানে ডাক্তার দেখিয়েছি। প্রত্যেকটা ডাক্তারই বলছেন যে অপারেশন করতে হবে, যেহেতু মেনোপজ হয়ে গেছে। আমি একটু ডাক্তারবাবুর কাছে শুনতে চাই যে অপারেশন ছাড়া কি কোনো ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টে আমি ভালো হব যদি আমি দেখাতে যাই শিলিগুড়ি? আপনার কি এখন কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা বলতে রাইট ওভারিতে একটু চিলিক চিলিক মেরে ব্যথা হচ্ছে। ব্যথাটা সারাক্ষণ থাকছে? মাঝে মাঝে হচ্ছে আর কি। আচ্ছা, এখন কি কোনো ওষুধ খাচ্ছেন আপনি এটার জন্য? হ্যাঁ, আপাতত ওষুধ খাচ্ছি। একটা দিয়েছেন আর কি উনি, তারপরে উনি বলেছেন যে 3 মাস পরে আবার ইউএসজি করে উনি বলতে পারবেন যে অপারেশন লাগবে কিনা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এরকম পেশেন্ট বহু আমাদের কাছে আসেন, যারা স্টার্টিংয়েতে এরকমই হয় অন্যান্য প্যাথিতে যেটা বলে যে হ্যাঁ আপনি ওষুধ খেতে থাকুন, তারপরে আসুন, তারপরে আলটিমেটলি দেখা যায় যে ওনারা সার্জারির কথাই বলে, কারণ এরপরে আর কোনো রকম ট্রিটমেন্ট নেই ওনাদের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবারই বলি আমরা যে কোনো রকম ট্রিটমেন্ট উইদাউট সার্জারিতে করি, এর জন্য কোনো রকম সার্জারির প্রয়োজন হবে না। এরকম পেশেন্ট বহু আমরা দেখিয়েছি, যে রিপোর্টস দেখিয়েছি যখন স্টার্টিংয়ে এসেছেন ওনার যে সাইজটা ছিল রানিং অবস্থাতে ট্রিটমেন্ট চলাকালীনও ওনাকে আবার ইউএসজি করানো হয়েছে, সেখানে দেখা যায় যে ডে বাই ডে ওটার সাইজটা কমতে থাকছে, এবং যখন আমরা কমপ্লিট করে দেবো ট্রিটমেন্ট তখন আবার ইউএসজি রিপোর্ট করাবেন, দেখে নেবেন ওখানেতে আর সিস্ট নেই। আর এটার জন্য আপনাকে ফার্দার কোনোদিনও ওষুধ খেতে হবে না। আপনাকে বলবো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে শিলিগুড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, ওখানেতে যাবেন, ওখানেতে ডক্টর এস ঘোষাল যাবেন, ওনাকে একবার দেখিয়ে নিন, ইউএসজি রিপোর্ট যেটা থাকবে সেটা একবার নিয়ে আসুন, উনি সাইজটা দেখে নেবেন এবং ডেফিনেটলি আপনাকে বলে দেবেন আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন। একদম। আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে সিমটমস গুলো কি কি হতে পারে, স্টার্টিংয়েই যেটা যে ওই যে ইউরিনের এটা দেখা যায় যে সারা দিনে হয়তো যে পরিমাণ জল খাচ্ছেন সেই পরিমাণে ইউরিন হচ্ছে না, কিংবা দেখা যায় যে পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে। তো এই সময়টাতেই যদি স্টার্টিংয়েতে ওনার এরকম কোনো রকম কিছু দেখা যায় তো সেই সময় ওনাকে অ্যালার্ট হয়ে যাওয়ার দরকার। পা অনেক কারণেও ফুলতে পারে, তার মধ্যে একটা কারণ কিন্তু এই কিডনির সমস্যা। তো সেখানেই যদি আমরা শুরুতেই একটা ইউরিয়া ক্রিয়েটিনিং করে নিই কিংবা একটা ইউএসজি রিপোর্ট করে নিই, সেখানেই আমার ধরা পড়ে যাবে। রোগের শুরুতেই যদি আমরা সেটাকে বাড়তে না দিই তাহলে সেখানেতেই আমার ওই সময় যদি আমরা ট্রিটমেন্টটা করে নিই তাহলে দীর্ঘদিন ভুগতেও হবে না এবং এইটাকে ডায়ালিসিসের দিকে যেতেও হবে না। একদম। তবে এত সময় কি সত্যি আমার আপনার কাছে আছে? কাজের ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, বিভিন্ন ধরনের কাজের অজুহাত সবকিছুর মধ্যে দিয়ে ইগনোর করে কিন্তু আমাদের এই সিমটমস গুলোকে, কিন্তু যখন কিডনি আপনাকে টাটা বাই বাই বলে দেবে বা লিভার হার মেনে যাবে, হার্ট স্টপ হয়ে যাবে, তখন কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। তাই সচেতনতা বাড়ান, নিজেকে ভালোবাসুন, নাহলে কিছুই করতে পারবেন না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ভবানীপুর থেকে বলছিলাম। আমার নাম শ্রাবণী ঘোষাল। শ্রাবণী, কি প্রবলেম? আমার প্রবলেম বলতে না, আমার একটু খিদের প্রবলেম। হ্যাঁ, ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না। বয়স কত তোমার? আমার বয়স 23 বছর। হ্যাঁ 23 বছর। 23 বছর, ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না? না। আচ্ছা, আর কি অসুবিধা আছে এগুলো ছাড়া? এগুলো ছাড়া আর কোনো প্রবলেম নেই। এগুলো ছাড়া আর কোনো প্রবলেম নেই। এর জন্য কি আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না না না, ওষুধ খাচ্ছেন না। খিদে যে আপনার হচ্ছে না তার জন্য কি কাউকে দেখিয়েছেন যে কি কারণে হচ্ছে না? আগে তো চুল ক্লিয়ার হতো না বলে একটা ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, আর এখন তো ওটা আর খাচ্ছি না, কারণ আমার চুল এখন ক্লিয়ার হচ্ছে বলে ওষুধটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, খিদেও হচ্ছে না আর ঘুমও হচ্ছে না, কি থেকে হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। দেখুন, স্টুল ক্লিয়ার যদি না হয় তার জন্য খিদে হয় না, এটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যদি লিভারের প্রবলেম থাকা যায় সেখানেও কিন্তু খিদে অনেক সময় কমে যায়। তাই শুধু যে স্টুল ক্লিয়ারটা এর কারণ সেটা কিন্তু কখনোই ধরবেন না, কারণ যদি দেখছেন যে আপনার প্রবলেমটা রয়েই যাচ্ছে, প্রবলেমটা আপনার কমছে না, তো নিশ্চয়ই জানবেন যে এর উৎস কোথাও না কোথাও আছে, মেন কারণটা এখনও পর্যন্ত আপনার শরীরের মধ্যে আছে। তো সেই কারণে একটা আল্ট্রাসোনোগ্রাফি করা দরকার যে আপনার লিভারের কোনো রকম প্রবলেম হচ্ছে কি না,
কিছু ব্লাড টেস্ট করে দেখে নেওয়া দরকার, কারণ বারবার আমরা বলি যে সিমটমের ট্রিটমেন্ট করে কোনো রকম লাভ হবে না। তাই মেন যে কারণ সেটা যদি আমরা প্রথমেই ডায়াগনোসিস করে ধরে নিতে পারি যে এই কারণটার জন্য এই রোগটা হচ্ছে, তাহলে সেই কারণটার যদি আমরা ট্রিটমেন্ট করি সেখানেতে আপনি সুস্থও তাড়াতাড়ি হবেন এবং অনেক দিন আপনাকে ওষুধও খেতে হবে না। তাই আপনাকে একটা কথাই বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনি কন্ট্যাক্ট করে যদি কিছু রিপোর্টস থাকে সেগুলো নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই, না হলে আমরা রিপোর্টস করিয়ে নেব এবং আপনাকে কারণটাও বলে দেবো যে এই কারণে হচ্ছে না। দেখবেন যখন এই কারণটা ট্রিটমেন্টটা করা শুরু হবে তখন দেখবেন ডে বাই ডে আপনার এই প্রবলেমটা থাকছে না। আর আজকে আমরা কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছি, সিকেডি অবশ্যই ট্রিটমেন্ট নিয়েও আলোচনা করব। এনবিপির অভিজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, এনবিপিতে কত ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন, পাশাপাশি যারা এসেছেন তারা কি আদৌ ভালো হয়েছেন নাকি ভীষণ ভালো আছেন, সবটা শুনবো। তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মিলন মন্ডল বলছি সোদপুর থেকে। বলুন মিলন বাবু, কি সমস্যা? ওই আমার মায়ের সমস্যা, মাকে নিয়ে আমি মধ্যমগ্রাম চেম্বারে গিয়েছিলাম অনেকদিন আগে। আচ্ছা, প্রায় বছর খানে আগে। কাশি হতো মায়ের, অনেক জায়গায় চিকিৎসা হওয়ার পর কাশি কমছিল না, কিন্তু ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে কাশি কমে গিয়েছিল, কিন্তু ইদানিং আবার প্রায় মাসখানি হচ্ছে আবার প্রচুর কাশি হচ্ছে, ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু কাশি একদম কমছে না। আচ্ছা, আপনি কি ট্রিটমেন্ট কমপ্লিট করেছিলেন? হ্যাঁ। সেটা কত বছর আগে এসেছিলেন? আগে ফার্স্ট টাইম যখন এসেছিলেন? প্রায় এক বছর 2-3 মাস হচ্ছে। আচ্ছা, 1 বছর 2-3 মাস আগে কাশি হয়েছিল, কাশিটা কমে গিয়েছিল, কিন্তু আবার কয়েকদিন ধরে কাশিটা শুরু হয়েছে। হ্যাঁ, এই প্রায় মাসখানেক হচ্ছে। মাসখানেক আবার কাশিটা হচ্ছে। ওকে, দেখুন যদি মাসখানেক হতে থাকে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। মাসখানেক যদি হতে থাকে তাহলে আপনি যখন দেখলেন যে একটা জায়গাতে আপনি গেছিলেন, আপনি সুস্থ হয়েছিলেন, হয়তো আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হতে পারে, তো সেইটা তো একবার দেখিয়ে নেওয়া দরকার। এইভাবে তো ফোনেতে হবে না, আপনি একবার আসুন, আমরা দেখে নিই, বা অন্য কোনো কারণের জন্য এই জিনিসটা হচ্ছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। কারণ এত বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তো সেখানে কিছু টেস্ট করে দেখতে হয় যে অন্য কোনো রকম কারণ এর মধ্যে আছে কিনা, তো আমরা দেখে নেব। আপনি একবার কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, যেমন ভালো হয়েছিলেন অবশ্যই ভালো থাকবেন। একদম। যেহেতু সিকেডি নিয়ে আমরা আলোচনা করছি, একটা প্রশ্ন তো ভীষণ মনের মধ্যে ঘোরাফেরা করছে যে এমন কোনো পরিবার কি আছে যেখানে সুগার বা ডায়াবেটিস নেই, কিন্তু সুগার বা ডায়াবেটিস থাকলে কি আমার কিডনির সমস্যা আসতে পারে ডাক্তারবাবু? অবশ্যই, দীর্ঘদিন যদি সুগারের প্রবলেম থাকে সেখান থেকে যেমন অন্যান্য কমপ্লিকেশনও আসে, যেমন হচ্ছে চোখের প্রবলেম আসতে পারে, নার্ভের প্রবলেম আসতে পারে, লিভারের প্রবলেম আসতে পারে, সেরকমই কিন্তু কিডনির সমস্যাও আসতে পারে। তো সুগার একটা কিন্তু এর কারণ। তাই আমরা ম্যাক্সিমাম পেশেন্ট দেখেছি যে যারা দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন কিন্তু কন্ট্রোলে থাকছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কিডনির সমস্যার প্রবণতাটা অনেকটা বেশি থাকে। একদম। তাই সচেতন হন, যাদের সুগার বা ডায়াবেটিস আছে একটু লক্ষ্য রাখুন আপনি যে মেডিসিন খাচ্ছেন সেটা কাজ করছে তো ঠিকঠাক ভাবে, কিডনির কোনো সমস্যা বা কোনো সিমটম আপনি লক্ষ্য করছেন না তো। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি অনুসুয়া বলছি। কোথা থেকে বলছেন অনুসুয়া? হ্যাঁ, নাগের বাজার থেকে বলছি। নাগের বাজার থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে এটাই যে এই জাস্ট ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে, এখন ঘন ঘন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফল? চুল আসলেই হেয়ার ফল হচ্ছে, শ্যাম্পু করলে ভেজা চুল অটোমেটিক্যালি চুল বেরিয়ে আসছে। আপনার কি কোনো অ্যালার্জি আছে? স্যার হ্যাঁ, মাঝে মাঝে না ওই মশা কামড়ালে যেমন ফুলে যায় ওইরকম টাইপের অ্যালার্জি, আর মাথার স্ক্যাল্পে মাঝে মাঝে হয়তো ফুলে যায়, গোটা বেরিয়ে যায়, এরকম আছে। ঠিক আছে, আপনার ম্যাক্সিমাম যেটা সমস্যা সেটা অ্যালার্জির সমস্যাই হবে। শুনুন, অ্যালার্জি থেকেই আপনার এই প্রবলেমটা আসছে। চুল ওঠার জন্য আরও অনেক রকম কারণ থাকে, সেটা কিছুটা ব্লাড টেস্ট আমাদের করিয়ে নিতে হয়। হ্যাঁ, এটা জোর গলায় বলবো যে হ্যাঁ অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, কিন্তু আমরা বারবারই বলি যে আমরা আগে কারণটাকে খুঁজে বার করি। তাই সেই কারণের জন্য একবার আসতে হবে আমাদের কাছে, আমরা কিছু ব্লাড টেস্ট করাবো, কি কারণের জন্য হচ্ছে আপনার এটা, কিংবা কোনো রকম স্ক্যাল্পের লোকাল কোনো রকম ইনফেকশান আছে কিনা সেটা দেখতে হবে, কিংবা আপনার অ্যালার্জির লেভেলটা কত আছে সেইটাকে একবার দেখে নিতে হবে। যদি ওই কারণটার আমরা ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে আপনার দেখবেন এই চুল ওঠাটাও ঠিক হয়ে যাবে, এবং এর জন্য আপনাকে অনেক দিন ধরে কোনো শ্যাম্পু, কোনো রকম কেমিক্যাল জাতীয় জিনিস বা কোনো রকম মেডিসিন আপনাকে লাগবে না।
একদম, কারণ স্কিনের সমস্যা বা হেয়ারের সমস্যা বা আপনার গ্লো কেন কমে যাচ্ছে, কেন আপনার রিঙ্কলস পড়ে যাচ্ছে, কেন আপনার গ্রেইং হেয়ারের প্রবলেম বাড়ছে, কেন আপনার মাথা থেকে ড্যান্ড্রফ কিছুতেই আপনার পিছু ছাড়ছে না, এই সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা নিশ্চয়ই পাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ এই সমস্যাগুলো আমাদের শারীরিক সমস্যা, এর সমাধান শুধুমাত্র ডাক্তারবাবুরাই কিন্তু করতে পারেন। সিকেডি নিয়ে আলোচনা করছিলাম, একেবারে ট্রিটমেন্টের দিকে একটু চলে যাব ডাক্তারবাবু। যেহেতু আপনি বলছেন যে যাদের সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরও কিন্তু সিকেডি বা যে কোনো কিডনির সমস্যা, যে কোনো প্রকারের কিডনির সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই অবশ্যই জেনে নিতে হবে এনবিপি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। তবে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে তরুণ রায় বলছি। তরুণ বাবু, কি সমস্যা? বলছি আমার ছেলের 14 বছর বয়স, তো এখন থেকে কিন্তু চুল উঠতে শুরু করেছে। হেয়ার ফলিং? 14 বছর বয়স, চুল পড়ছে। আচ্ছা, দেখুন, এত কম বয়সে যেহেতু চুল উঠছে তো আগে থেকেই একটুখানি সাবধান হয়ে যাওয়া উচিত। জানি না এর জন্য কোনো ট্রিটমেন্ট করেছেন কিনা, কারণ না, কিছু ট্রিটমেন্ট করা হয়নি। হ্যাঁ, কারণ এই কারণেই বলছি যে আপনি শুনুন, আমি বলে দিচ্ছি কি কারণ। এই যে এত কম বয়সে চুল উঠছে, তো নিশ্চয়ই ডেফিনেটলি কোনো না কোনো তো কারণ থাকবে, তো সেটা তো একবার খুঁজে নিতে হবে, কিছু টেস্ট করে দেখে নিতে হবে। কারণ এত কম বয়সে যদি চুল ওঠার কারণটা লিভার হয় তাহলে তো এই জিনিসটা খারাপ, কারণ লিভারের একটা সমস্যা হয়তো আছে, সেই কারণে তার সাইড এফেক্ট হিসাবে চুল উঠছে, ভবিষ্যতে দেখা যাবে আরও অন্য রোগেতে টার্ন করবে। তো সেই কারণে এই সব ক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলোকেও ফেলে রাখা ঠিক নয়। আপনি একবার কন্ট্যাক্ট করুন, বাঁকুড়াতে তো আমাদের সেন্টার আছে, ওখানেতে ডক্টর এন ভট্টাচার্য যাবেন, আপনি একবার দেখিয়ে নিন, উনি কিছু ডেফিনেটলি টেস্ট ওনাকে করাবেন, করে কারণটা অবশ্যই বার করবেন, এবং তারপরে যদি উনি ট্রিটমেন্ট যখন করবেন তখন দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। একদম। পাশাপাশি একবার ট্রিটমেন্টেই চলে যাব ডাক্তারবাবু। যারা এসেছেন সিকেডির প্রবলেম নিয়ে, তারা কতটা ভালো আছে আমাদের বন্ধুরা তো জানতে চাইছে। দেখুন, আমরা বারবারই বলি আমাদের কাছে ফ্রেশ পেশেন্ট কোনোদিনও আসে না যে আজকে আমার সিমটম দেখা যাচ্ছে আমি চলে যাই গিয়ে দেখিয়ে তার কি কারণে হচ্ছে সেই জিনিসটা দেখিয়ে তার ট্রিটমেন্ট করি, সেটা তো হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য জায়গা থেকে ঘুরে একটা রোগ থেকে অন্য রোগকে নিয়ে তার স্টেজটাকে অনেক বাড়িয়ে তখন আমাদের কাছে আসে। তো অনেক পেশেন্ট এরকমও আসে যারা মেডিসিনের সাথে সাথে দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নিচ্ছে। আমাদের কাছে এইটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে যে যেহেতু উনি এতদিন ধরে ভুগছেন, তারপরও যদি এসে আমাদের কাছে 2 বছর 3 বছর ট্রিটমেন্ট করেন, তাহলে তো অন্যদের থেকে আমরা আলাদা হলাম না। আমরা আলাদা এই কারণের জন্য আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। শুরুতে যখন উনি আসবেন, এই কিডনির পেশেন্ট যখন আসেন, আমরা একটা ইউরিয়া ক্রিয়েটিনিং করিয়ে নিই যে ওনার ইউরিয়া ক্রিয়েটিনিংটা এখন কত আছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করি। এছাড়া অন্য কোনো রকম কমপ্লিকেশান আছে কি না সেটার ট্রিটমেন্টও আমরা স্টার্ট করি। যারা ডায়ালিসিস করেন, আমরা একটা সময় এরকম পেশেন্ট আমরা বহু দেখেছি যারা ডায়ালিসিস নিচ্ছিলেন, এখানেতে এসে ডায়ালিসিস বন্ধ হয়েছে এবং মেডিসিনস যেটা খাচ্ছিলেন সেটাও একটা স্টেজে গিয়ে বন্ধ হয়ে গেছে। তো আর একটা জিনিস বলবো যে ডায়ালিসিস যখন পেশেন্ট আসে, যারা ডায়ালিসিস করাচ্ছে তাদের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এটা কোনো রকম কষ্টদায়ক নয়। ডায়ালিসিস আপনি জানেন কতটা কষ্টদায়ক, কিন্তু এই পঞ্চকর্ম থেরাপিটা কিন্তু কষ্টদায়ক নয়। এবার ডিসাইড আপনাকে করতে হবে যে আমি ডায়ালিসিসটা সারা জীবন এই কষ্টদায়ক জিনিসটাকে নিয়ে যাব না একটা কমপ্লিট ট্রিটমেন্টের মধ্যে, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে আমরা সেই রোগটাকে সারিয়ে তুলব। কারণ আমরা এর আগেও অনেক প্রমাণ দেখিয়েছি, রিপোর্টসে প্রমাণ দেখিয়েছি এবং ভবিষ্যতেও আরও দেখাবো। একদম। 9830235527 এবং 37 এই দুটি ফোন নাম্বার নোট করতে ভুলবেন না। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে একবার ফোন করে নেবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো ম্যাডাম, আমি হ্যাঁ বলে ফেলুন, শুনছি, বলুন। হ্যালো ম্যাডাম, আমি তাপস থেকে। কোথা থেকে? কাকদ্বীপ থেকে। আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা আমার শরীরটা খুব দুর্বল থাকে সব সময়ের জন্য। আচ্ছা, আপনার বয়স কত? 27 বছর। 27? কোন রকম শারীরিক সমস্যা আছে? হ্যাঁ, বলুন ডাক্তারবাবু, শুনছেন কি কি শারীরিক সমস্যা আছে? মাথার চুলতে 2 নম্বর কত মেয়েদের যে সাদা সিরাপ হয় ওইটা হচ্ছে। এটা কার সমস্যা?
এই আমার স্ত্রী। আপনার ওয়াইফের সমস্যা, আচ্ছা হেয়ার ফলিং এর সমস্যা হচ্ছে, হোয়াইট ডিসচার্জের প্রবলেম হচ্ছে, আর কি সমস্যা আছে? আর যা খাচ্ছে যাই তাই এসিড হয়ে যাচ্ছে। আচ্ছা, এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আপনি? আমি আপনার ডাক্তার দেখিয়েছিলাম, এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। আপনার এই হোয়াইট ডিসচার্জের প্রবলেমের জন্য কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়েছিল? হ্যাঁ করা হয়েছিল। ওখানে কি কোনো রোগ বলেছে যে এই রোগের জন্য হচ্ছে? হ্যাঁ আলট্রাসাউন্ড করানো হয়েছিল, বড় ডাক্তার দেখিয়েছিলাম আমি। হ্যাঁ, তো কি সমস্যা বলেছেন ডাক্তার বাবু? ডাক্তারবাবু তার ওষুধ খেয়ে আপনার চেহারাটা ঘুরে গেছিল, ঘুরে যাওয়ার পরে ছোটবেলায় গিয়ে তার মাথায় একটা প্রবলেম হয়েছিল, মাথা মানে মাথা নিজে হ্যাঁ এরকম একটা প্রবলেম, এই প্রবলেমটা আবার দেখা দিয়েছিল তার ওষুধ খেয়ে, মানে ওষুধের টেম্পার পায়খানা কষে গেছিল, তার জন্য আমি সেই ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, শুনুন, টিভির সামনে থাকুন। দেখুন উনি যে প্রবলেমগুলো বললেন অনেকগুলো প্রবলেমই ওনার আছে, তো এইটার পেছনের কারণটাকে দেখতে হবে, কারণ এইভাবে ফোনেতে ওনার মনে হয় না কোনো রকম সলিউশন উনি পাবেন। তো ওনার যেহেতু মাল্টিপল কমপ্লিকেশন আছে, তো ওনার ক্ষেত্রে একটাই সাজেস্ট করব যে আপনি একবার আপনার কাছে যে চেম্বার হবে সেই চেম্বারে একবার আসুন, আমরা আরও কিছু আপনার কাছ থেকে জানি, এবং যা যা রোগ আপনি বললেন কতদিন ধরে এই প্রবলেম আছে, এছাড়া অন্য কোনো রকম প্রবলেম আছে কিনা সেটা একবার সামনাসামনি দেখা হলে আমার মনে হয় বেটার হবে। তাই আপনি হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করুন। ট্রিটমেন্ট অবশ্যই আছে, আপনি যে রোগগুলোর কথা বললেন অবশ্যই তার ট্রিটমেন্ট আছে, কিন্তু একবার সামনাসামনি আমরা দেখি, তারপরে আপনাকে বলে দেবো যে এইগুলোর জন্য কতদিন লাগবে। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো যে শনিবার এবং রবিবার কলকাতায় কিন্তু চেম্বার এখন থাকছে আপনাদের জন্য। শনিবার খিদিরপুরে কিন্তু চেম্বার থাকছে, নতুন চেম্বার, তাই বারবার অ্যানাউন্স করছি যে শনিবার করে এখন থেকে আপনারা খিদিরপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ল্যান্সটাউন কালীঘাটের চেম্বার তো অবশ্যই রয়েছে, তার পাশাপাশি আপনারা হাতিবাগানের চেম্বারও কিন্তু পাচ্ছেন। এর সাথে কিন্তু আপনারা মধ্যমগ্রাম হেড অফিসার চেম্বার কিন্তু পাচ্ছেন, এবং সেখানে আপনারা সোম এবং শুক্রবার কিন্তু মূলত কিন্তু পাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকদের। তার পাশাপাশি আপনারা কিন্তু হাওড়ায় পাচ্ছেন, হাওড়া শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মিদনাপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার রয়েছে। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। আপনারা জানেন প্রতিবেশী দেশ বাংলাদেশে কিন্তু এখন আপনারা এপ্রিল মাস থেকে চেম্বার পেতে চলেছেন, এবং তার জন্য স্ক্রিনে কিন্তু একটি ফোন নাম্বার যাচ্ছে 9831020886, এবং তার পাশাপাশি আপনাদের জন্য সুখবর রয়েছে যে রায়গঞ্জে এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু চেম্বার ওপেন হচ্ছে, নতুন চেম্বার শুরু হচ্ছে। থাকছেন এই সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা, তার পাশাপাশি থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। হলদিয়া কিন্তু 25 তারিখে চেম্বার রয়েছে, অবশ্যই কিন্তু এপ্রিল মাসের 25 তারিখে, এবং সেখানেও কিন্তু প্রথম দিন থাকছেন ডক্টর বি শর্মা এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা তো অবশ্যই থাকছেন। আরামবাগের চেম্বারও কিন্তু নতুন চেম্বার ওপেনিং কিন্তু জাস্ট এই সামনে 12 তারিখে ওপেনিং, 12/5-এ, তো তার জন্য কিন্তু আপনাদের একটু নাম লেখাতে হবে। 11/5-এ ঠিক তার আগের দিন দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে। অনেকদিন পর ডাক্তারবাবুরা কিন্তু দিল্লিতে যাচ্ছেন, ডক্টর বি শর্মা থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। শিলচরের নতুন চেম্বার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, 19/5-এ কিন্তু পাচ্ছেন শিলচরে। থাকছেন অবশ্যই ডক্টর বি শর্মা এবং থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আরো বিস্তারিত জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এছাড়াও বলে দেবো যে কোন চেম্বারে কোন চিকিৎসককে আপনারা পাচ্ছেন, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি বাঘাজনী বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? ঘোষ। হ্যাঁ বলুন। সমস্যা বলতে এই গরমে দেখছি গায়েতে প্রচন্ড ভাবে র্যাশ বার হয়ে যাচ্ছে, হ্যাঁ চুলকালে লাল লাল দাগড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আপনার আছে কতদিন? এটা আপনাকে বলি, মানে কম বেশি হয় শীতেতে, গরমেতে বেশি হয়। গরমেতে মানে একটু বেশি হয়। বেশি হয়। আপনার র্যাশটা যেটা বেরোচ্ছে, আপনি যখন চুলকাচ্ছেন ওখানে কি রক্ত আসছে হালকা হালকা? হ্যাঁ, প্রথমে একটু দানা দানা হয়ে যাচ্ছে, গিয়ে তারপরে একটু লাল লাল দাগড়া হয়ে যাচ্ছে। এটা কি সারা শরীরেই আছে? সারা শরীরে না, পিঠের চাপ ফালগুলো বেশি হয়। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করছেন এখন? ট্রিটমেন্ট বলতে গেলে এমনি টুকটাক ওই সেদিন কিনে খাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন,
এই প্রবলেমটাই হয় যে একটা রোগ যখন আপনি দেখছেন আপনার শরীরে আছে, সেটাকে ক্যাজুয়ালি করে নেওয়া যে হ্যাঁ ওই টুকিটাকি ওষুধ খাচ্ছি, এখান থেকে যে অনেক বড় জিনিস হতে পারে সেটা আপনার আন্দাজও নেই। আপনি যে প্রবলেমটা বললেন সেটা অনেক কিছু হতে পারে। এর কারণ হচ্ছে সোরিয়াসিসও যেমন হতে পারে, এর কারণ এক্সিমাও হতে পারে। তো একবার এটা দেখতে হবে, আপনি একবার আসুন, আমরা একবার দেখে নিই, দেখে অবশ্যই বলে দেবো যে এটাকে কিভাবে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, কি কতদিন করতে হবে, কারণ এর জন্য কিছু টেস্ট দরকার, সেটা আগে করিয়ে নিই। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, আপনি একবার যোগাযোগ করুন, করে আমাদের চেম্বারেতে এসে আমাদের সাথে দেখা করুন। আরেকটু আপনাদের জানিয়ে রাখবো, ডক্টর এ হালদার আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। ওনাকে কিন্তু মূলত আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লির চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু আপনারা বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, আগরতলা, গুয়াহাটি, জামশেদপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং ডক্টর এস ঘোষালকে আপনারা মেছেদা, রায়গঞ্জ, তার পাশাপাশি মালদার চেম্বারে কিন্তু পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার এবং শিলচরের চেম্বারে কিন্তু অবশ্যই পাচ্ছেন। এবং পাশাপাশি আমরা পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা, যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। একদম আন্তরিক কিছু বার্তা তারা দিয়েছেন আপনাদের জন্য, সেই বার্তাটা একটু শুনবো, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আর অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ, মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? হ্যাঁ। নাম? মায়া শাহ। কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে যতক্ষণ ওষুধ খেতেন ভালো থাকতেন, আবার যেই কি সেই। হ্যাঁ। এখন আপনি ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না। কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানি রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইসিস আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে ভালো আছেন। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পোর্শনটা গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই।
এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করান ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিল এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা নেগেটিভ পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি, আমি 70% এখন ভালো আছি। আমাদের বিভিন্ন কারণে হতে পারে সমস্যা, আমাদের অস্থির হতে পারে সমস্যা, আমাদের নার্ভের হতে পারে সমস্যা, আমাদের পেশির হতে পারে। কিন্তু আপনি কি জানেন ঠিক কি সমস্যার কারণে আপনি ব্যথা, বেদনা বা যন্ত্রণার শিকার? ঠিক কোন চিকিৎসক, কোন প্যাথি সঠিকভাবে আপনার চিকিৎসা করতে পারে? কোথায় গেলে সত্যি আপনার রোগের উৎসকে খুঁজে বের করে খুব অল্প দিনের মধ্যে আপনাকে ভালো করা যেতে পারে? ঠিক এই প্রশ্নের উত্তরগুলো দিতেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু বারংবার ফিরে আসি আপনাদের কাছে। আজকেও এরকম কিছু প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই আপনারা পাবেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে আপনাদের একটা অনুরোধ ছিল যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা হোক, কারণ আমরা ব্যতিব্যস্ত, আমরা ভীষণ রকম ভাবে টেন্সড যে এর আদৌ কোথায় ট্রিটমেন্ট রয়েছে বা আদৌ কি ট্রিটমেন্ট রয়েছে। রোগটির নাম পার্কিনসন। একবার যদি এটা ধরা পড়ে কোনোদিন আপনাকে ছাড়ে না। ডাক্তারবাবুর থেকে ঠিক এটাই জানতে চাইবো যে কি এই পার্কিনসন, কেন একবার একজনের হলে সে সারা জীবন এই রোগটাকে বয়ে নিয়ে যেতে হয়? পার্কিনসন এমন একটি রোগ, এটা মেইনলি যে এজ গ্রুপের মধ্যে পাওয়া যায় সেই এজ গ্রুপটা হচ্ছে অ্যাবাভ 50, মানে 50 বছর, 55 বছর বা 60 বছরের বয়স যাদের এটা পার হয়ে গেছে, সেই বয়সকালীন যে রোগগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই রোগটা আমরা বেশি পাই। ইয়াং জেনারেশনের ক্ষেত্রে পাই না বললেই চলে। কিন্তু এই পার্কিনসন রোগটা কি, আয়ুর্বেদে এটাকে কি বলা হয়? পার্কিনসন হচ্ছে এমন একটি রোগ যেটার নাম হচ্ছে আয়ুর্বেদে কম্পবাত। কম্প মানে আপনারা বুঝতে পারছেন, কাঁপুনি, কাঁপুনি থেকে কম্প এসছে। বাত মানে কি? এই রোগটার মধ্যে আমাদের যে ত্রিদোষ রয়েছে, বায়ু, পিত্ত এবং কফ,
তার মধ্যে বায়ুটা ইনভলভ রয়েছে, বায়ুটা ভিসিয়েটেড রয়েছে, এই জন্যে এই রোগটার নাম হয়েছে কম্পবাত। এবং এই রোগটা কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি বলছি, এবং তার কি ট্রিটমেন্ট রয়েছে বা কিভাবে এই রোগটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ফোনটা আগে নিয়ে নিন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুমন দে বলছি বর্ধমান থেকে। বলুন সুমন বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে মাথায় প্রচন্ড খুশকি, হ্যাঁ, সাথে অনেক চুলও উঠছে। আচ্ছা, বয়স কত এখন? বয়স হচ্ছে 32। 32। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? বিগত এই 1 বছর হবে। বিগত 1 বছর ধরে। আচ্ছা, কোনো এই চুলের সমস্যার জন্য কোনো সাবান, তেল, শ্যাম্পু চেঞ্জ করেছিলেন? কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? না না, ডাক্তারকে দেখানো হয়নি। সাবান শ্যাম্পু যেটা ইউজ করি সেটা ইউজ করছি। আচ্ছা, মাথাটায় কি চুলকায়? স্ক্যাল্পে চুলকায়? খুলিতে স্ক্যাল্প চুলকায় এবং মানে সাদা সাদা ওই খুশকির মতো ঝরে, এবং মাঝে মধ্যে না মানে ছোট ছোট গোটা গোটাও মানে হাতে থাকে। আচ্ছা, লাল ভাব কিছু লক্ষ্য করেছেন? কাউকে দেখিয়ে কেউ বলেছে লাল লাল হয়ে যাচ্ছে বা? না না, সেটা দেখি। মানে খুশকির মতোই তো না আঁশ ওঠে সেখান থেকে? আঁশ মানে কি একটা পাতলা চামড়ার মতো ওঠে? হ্যাঁ, চামড়ার মতো ওঠে, চামড়ার মতো। আচ্ছা, হাতে পায়ে বা শরীরে কোথাও আছে এই ধরনের সমস্যা? না না না। আচ্ছা, এমনি কোনো খাবারে অ্যালার্জি বা এই ধরনের কোনো সমস্যা রয়েছে? খাবারে চিংড়ি মাছের অ্যালার্জি আছে। আচ্ছা, এটা আপনার দুটো রোগ হতে পারে। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আমরা যেটা মেনলি আমরা যখন সোরিয়াসিস নিয়ে আলোচনা করি তখন আমরা বলি খুশকির সাথে সোরিয়াসিসটাকে যাতে না আমরা গুলিয়ে ফেলি, কারণ যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রয়েছে আমাদের সায়েন্সে, আমাদের যে সোরিয়াসিস রোগটা হয়, সোরিয়াসিস রোগটা কিন্তু 3-4টে জায়গায় হয়। তার মধ্যে একটা স্ক্যাল্প রয়েছে যেটাকে আমরা স্ক্যাল্প সোরিয়াসিস বলি, হাতের তালু বা পায়ের চেটোতে হলে সেটাকে আমরা প্ল্যান্টার সোরিয়াসিস বলি, হাঁটুতে এবং কনুইতে যদি স্পেশালি পাওয়া যায় সেটাকে প্লেক্স সোরিয়াসিস বলি, আর একটা সোরিয়াসিস রয়েছে সারা শরীরে হয়। তো আপনাকে আমি একটাই কথা বলবো, খুশকির জন্য তো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছেই, এবং তার সাথে যেটা বললেন অল্প চুলকায় বা লাল ভাব হচ্ছে, ওটা যদি আমরা দেখে মনে করি কি হ্যাঁ খুশকি হয়েছে, তার ট্রিটমেন্ট রয়েছে। আমি আপনাকে একটা কথা বলে দেবো, এখন কোনো ধরনের তেল ব্যবহার করবেন না মাথায়। যতদিন না আমাদের সাথে যোগাযোগ করছেন বা কোনো ভালো আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছেন ততদিন আপনি কোনো তেল এখন মাথায় ব্যবহার করবেন না। 2 নম্বর কথা, আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করবেন শ্যাম্পুটা যেন ভালো কোম্পানির হয় সেটা আপনি খেয়াল রাখবেন। 3 নম্বর, মাথায় কোনো সাবান ব্যবহার করবেন না এখন রিসেন্ট। যদি ব্যবহার না করে থাকেন তো খুব ভালো, যদি ব্যবহার করেন, অনেকে সাবান দিয়ে মাথার চুলও ধোয়, তো সেটা ব্যবহার করবেন না। আর 4 নম্বর কথা আপনাকে বলবো, এই রোগটা কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে। আপনি একটু ভালোভাবে শুনে নিন কথাটা, স্ক্যাল্প সোরিয়াসিস, কারণ আজকালকার দুনিয়ায় হচ্ছে গুগলের যুগ। আপনি এই রোগটার যদি নাম মারেন স্ক্যাল্প সোরিয়াসিস, আপনি কিন্তু গুগলে পুরোটাই দেখতে পাবেন, এবং আপনার যেটা হয়েছে সেটার সাথে আপনি তুলনা করে নিতে পারবেন কি এটা কি হয়েছে নাকি শুধু খুশকি। তারপরে আপনি একটা আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের, বর্ধমানে আমরা প্রত্যেক মাসে যাই, এবং আপনাকে একটাই রিকোয়েস্ট করব, নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু নোট করে নিন। আপনি একটা সময় করে বর্ধমান চেম্বারে আমাদের সাথে দেখা করুন। আমরা দেখা করে যদি মনে করি কি এটা সোরিয়াসিস হয়েছে, তার ট্রিটমেন্ট অন্য হবে। যদি মনে হয় আপনার এই খুশকি হয়েছে, খুশকির ট্রিটমেন্ট আলাদা হবে। তবে যাই হয়ে থাকুক না কেন, আয়ুর্বেদে যদি আপনি এই ট্রিটমেন্টটা করান খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যাটা নির্মূল হবে। আমি আশা করি 2 থেকে 4 মাসের মধ্যেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। একদম ঠিক কথা। আর পরের বন্ধুর সঙ্গে কথা বলিনি, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? আমি সুমন ঘোষ বলছিলাম। কোথা থেকে বলছেন সুমন? আমি সাঁতরাগাছি থেকে বলছিলাম। সাঁতরাগাছি থেকে। কি প্রবলেম হচ্ছে? ম্যাম সমস্যা বলতে ইদানিং দেখছি যে মুখে সেতি বেরিয়েছে। সেতি? আচ্ছা, কোথায় হয়েছে? হ্যাঁ, মুখে। মুখে? আর অন্য কোনো জায়গায় হয়েছে? গালে? না 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 না, একটাই দেখতে পেয়েছি, ইদানিং দেখতে পেলাম, 4-5 দিন হলো দেখতে পেয়েছি। মানে জায়গাটা পুরোটাই সাদা হয়ে গেছে কি? পুরোটা বলতে প্রথমে দানা দানা মতন ছিল, বুঝতে পারিনি, ওটা একটু স্প্রেড হয়েছে। আচ্ছা, এর জন্য কোনো তেল সাবান কিছু লাগিয়েছেন? না 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 না। এটা কতদিন হয়েছে বললেন আপনি? মানে আগে দানা দানা ছিল, কিন্তু এই 4-5 দিন থেকে একটু ওটা বড় হচ্ছে আস্তে আস্তে। সেটা 4-5 দিন ধরে? আচ্ছা, যদি আপনার মনে হয় সেটি হয়েছে বা জায়গাটা যে কালারটা ছিল সেটা ডিসকালার্ড হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ফেড হচ্ছে, সাদা হচ্ছে, তাহলে এটা নিয়ে ফেলে রাখবেন না। কি বললাম বুঝলেন? এটা একটা জায়গা থেকে একটা জায়গায় নইলে ছড়াবে, বুঝতে পারছেন তো? ওকে, আপনি শুনুন তাহলে। হ্যাঁ, টিভিতে শুনুন, বলে দিচ্ছি। তো এই যে সেথির সমস্যা, যেটাকে আমরা ভিটিলিগো বলি এবং আয়ুর্বেদের চিত্র রোগ বলি বা মডার্ন সায়েন্সে লিউকোডার্মাও বলা হয়, এটা আমাদের মেনলি কিসের জন্য হয় আপনিও শুনুন, আর অন্যরা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, কারণ ভিটিলিগো ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সের নেই।
আমরা কিছু ক্রিম যদি ব্যবহার করি তার সাময়িক উন্নতি হয়, কিন্তু পুরো সারাতে পারে না। আমাদের যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা রয়েছে MSH, সেটা হচ্ছে আমাদের কি এই বডি কালারটা তৈরি করতে সাহায্য করে, যে আমাদের কালারটা রয়েছে সেটা তৈরি করতে সাহায্য করে। যখনই এই হরমোনে কোনো সমস্যা হয়, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটায় কোনো প্রবলেম দেখা যায়, তখনই কিন্তু ধীরে ধীরে জায়গাটা ফেড হতে শুরু করে এবং সাদা হতে থাকে। আর সেথির ক্ষেত্রে আমি বলবো, সেথি বহু লোকের রয়েছে, বহু জায়গায় ট্রিটমেন্ট করান, কিন্তু যখন আপনারা দেখেন জিনিসটা স্প্রেড হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তখন আপনারা আসেন। ইনি যেমন ফোন করেছিলেন, আপনাকে আমি বলবো বেশি দেরি করবেন না, কারণ এখনই যদি ট্রিটমেন্টটা শুরু করেন ফার্দার জিনিসটা আর বাড়বে না, আপনার ধীরে ধীরে কমে জিনিসটা একদম নর্মালাইজড হয়ে যাবে। আপনি সাঁতরাগাছি থেকে ফোন করেছিলেন, আমাদের হাওড়া শিবপুরে চেম্বার রয়েছে এবং বাল্টিগিরিতেও চেম্বার রয়েছে। আপনার যেটা নিয়ারেস্ট মনে হবে একটু খুব তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যেভাবে বলে দেবো, আশা করছি ট্রিটমেন্ট করলে 4 মাসের মধ্যে আপনার এই যে দাগটা যেটা হালকা হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, এটা আবার আগের কালারে ফেরত আসবে। আর এর সাথে আর কয়েকটা কথা অ্যাড করে দিই, যেহেতু ভিটিলিগোর পেশেন্টের ফোন এসেছিল, ভিটিলিগোর যারা দীর্ঘদিন ধরে ভোগ, অনেকের হাতে থাকে, অনেকের কানের পিছনে থাকে, অনেকের আবার গায়েতে থাকে। ভিটিলিগো যারা পেশেন্ট, যারা সাফার করছেন, আমরা লেডিস পেশেন্টদের ক্ষেত্রে বলি কোনো জুয়েলারি ব্যবহার করতে বারণ করি, মানে সেটা ইমিটেশন হোক, গোল্ড হোক, সিলভার হোক, কোনো ধরনের জুয়েলারি ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত কোনো টাইট জামা পরা যাবে না, যে জায়গাটায় আছে যেন টাইট নয়, যেমন জিন্সের প্যান্ট, এই ধরনের কাপড়গুলো টাইট, সবসময় ঢিলে ঢালা কাপড় পরতে হবে। প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, অনেকে প্লাস্টিকের জুতো ব্যবহার করেন, প্লাস্টিকের কোনো জিনিস শরীরে ব্যবহার করা যাবে না। এইগুলো কিন্তু এই ধরনের ভিটিলিগো রোগের ক্ষেত্রে রোগটাকে বাড়াতে সাহায্য করে। তো আপনারা এইগুলো মাথায় রাখবেন। আর যারা এই ধরনের রোগে ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, দেখবেন ট্রিটমেন্ট করলে 4-6 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। একদম, এটা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ না, এটা আপনাকে মারাত্মক যন্ত্রণা, কষ্ট, বেদনা দেবে শারীরিকভাবে, তাও কিন্তু নয়, তবে মনের ব্যথা কিন্তু বিশাল দেবে। কারণ অনেকের বিয়ে ভেঙে যাওয়া, অনেকের ব্যবসা ক্ষেত্র খারাপ হয়ে যাওয়া, অনেকের চাকরি চলে যাওয়া, অনেকের বন্ধুত্ব ভেঙে যাওয়া, এরকম প্রচুর ঘটনা কিন্তু দেখা যায়, এক ঘরেও কিন্তু অনেকে হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো, আপনারা এতটা সচেতন হচ্ছেন, আমার মনে হয় শুধুমাত্র এই অনুষ্ঠানে ডাক্তারবাবুদের নিয়ে আপনাদের বাড়ি অবধি আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি। প্রত্যেকে নিজেদের বাড়িতে বসে যখন অনুষ্ঠানটা দেখছেন, তখন কিন্তু সচেতনতা সত্যি বাড়ছে। সেখানে মাত্র 3 দিনে যখন আপনি বুঝতে পাচ্ছেন, সচেতন হচ্ছেন, তখন এই সচেতনতাকে হারাবেন না, বজায় রাখুন, যোগাযোগ করুন ডাক্তারবাবুদের সঙ্গে এবং এই ট্রিটমেন্ট স্টার্ট করুন। কেউ জানতেই পারবে না যে এরকম একটা সমস্যা আপনার স্টার্ট হয়েছিল। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। মন্ডল। বলুন। হ্যাঁ বলছি যে আমার বাচ্চার বয়স হলো এই 1 বছর বয়স। আজকে আমি এই মানে 2 ঘন্টা আগে আমি দেখলাম যে আমার বাচ্চা মানে ওই ডান চোখে তার নিচে যে পোর্শনটা ওটা মানে একটু ফুলে গেছে, আর একটু মানে যেমন রোদ লেগে কোনো কিছু জিনিস যেমন জ্বলে যায়, মানে ওই রকম টাইপের হয়ে গেছে। এই হচ্ছে যেটা বুঝতে পারছি না। এটা 2 ধরনের সমস্যা হতে পারে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। শুনুন আপনি। হ্যাঁ, অ্যালার্জির যদি কোনো সমস্যা থাকে বাচ্চাটির, তাহলে সেখান থেকে হতে পারে। বা আমরা জানি অনেক পোকা মাকড় রয়েছে যেগুলো গায়ের ওপর দিয়ে গেলে সেই জায়গাটা ওরকম জলা ভাব বা ফোলা ভাব আসতে পারে। বাচ্চার বয়স যথেষ্টই ছোট, এই জিনিসটাকে নিয়ে অবহেলা করবেন না। আবার চোখের নিচে হয়েছে জিনিসটা, যদি ইনফেকশনটা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে ইনফেকশনই হয়ে থাকুক, ওটা যদি চোখের কাছাকাছি আছে, চোখের মধ্যেও স্প্রেড করতে পারে। সামনাসামনি যে কোনো বাচ্চার ডাক্তারবাবুর কাছে যান, ভালো ডাক্তারবাবুর কাছে, উনি যে পরামর্শ দেবেন, যে ক্রিম বা মলমগুলো দেবেন, সেগুলো ব্যবহার করুন, অবশ্যই দেখবেন ঠিক হয়ে যাবে। একদম, মানে ছোট্ট একটা উপদেশ এই মুহূর্তে, বা আজকে তো রাত হয়ে গিয়েছে, আপনি অবশ্যই কালকে সকালেই কিন্তু বাচ্চাকে নিয়ে যে কোনো একজন ডক্টরের পরামর্শ দিন। ভয়ের কিছু না, তবে যদি ফেলে রাখেন তাহলে কিন্তু সেটা ভয়ের দিকে এগোতে পারে। পার্কিনসন নিয়ে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, পার্কিনসন নিয়ে। পার্কিনসন এবার আমরা কম্পোবাত যেটাকে বললাম, এটা মেইনলি কি কারণে হচ্ছে? এটা 2টো কারণে হয়। একটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলি ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা রয়েছে, সিএনএসটা, তার একটা ক্রনিক ডিজেনারেশন হয়। যে নার্ভগুলো রয়েছে, নার্ভগুলো নষ্ট হতে শুরু করে, সেটা মোটর হোক নন মোটর হোক, 2টো নার্ভই নষ্ট হতে থাকে। এবং এর আরেকটা কারণ হচ্ছে, যেটা আমাদের মিড ব্রেনে সাবস্টেন্সিয়া নাইগ্রা যে নার্ভগুলো রয়েছে, সেখান থেকে ডোপামিন সিক্রিয়েট হয় মিড ব্রেনের মধ্যে। সেই ডোপামিন সিক্রিয়েটিং যে নার্ভগুলো রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো ডিজেনারেশন হয়ে যায়, যার ফলে যে ডোপামিনটা আমাদের শরীরে দরকার, ব্রেনে দরকার, সেটা কমতে থাকে।
যার ফলে কিন্তু এই রোগটা তৈরি হয়। এই রোগটা আর একটা কারণে রয়েছে, আমি সেটা বলছি। একদম একদম। কে আছেন আগে একটু দেখে নি। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। আমার শরীর না কাশিটা লেগেই থাকে, আর প্রতিদিন না গলাটা জ্বালা করে অল্প ঠান্ডা গরমে। বয়স কত? আমার বয়স 22 বছর। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? আমার এটা ধরে হচ্ছে। কতদিন ধরে? আগে আগে হতো কি শুধুমাত্র শীতকালটাতে হতো। এটা একটা অ্যালার্জির সমস্যা। কতদিন ধরে লক্ষ্য করছেন তবু? বছর খানেক তো হলোই। আচ্ছা, শ্বাসকষ্টের কোনো সমস্যা বা হাঁপিয়ে যাওয়া এরকম কিছু রয়েছে? হ্যাঁ, ওটা গরমকালে হয়। শ্বাসকষ্ট হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরমকালে একটু হয়। তো চেস্ট এক্সরে কখনো করা হয়েছে বা আইজি বলে কোনো ব্লাড রিপোর্ট করা হয়েছে? এক্সরে করেছিলাম, এক্সরেতে কিছু ধরা পড়েনি। আচ্ছা, ব্লাড ফর আইজি করা হয়েছে? ব্লাড ফর আইজি বলতে রিপোর্ট করা হয়েছে। হয়তো সবকিছু বলতে পারবে না ভালোভাবে। এটা এক ধরনের অ্যালার্জির সমস্যা। তুমি শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের অনেক ধরনের অ্যালার্জির সমস্যা হয়। আমাদের ডাস্ট অ্যালার্জি আছে, সান অ্যালার্জি আছে। এই যে সিজনাল, যে সিজনটা চেঞ্জ হয়, আমাদের গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, সেই সিজনাল একটা অ্যালার্জি হয়। আমাদের ফুলের রেণু থেকে অ্যালার্জি হতে পারে, খাবার থেকে অ্যালার্জি, বিভিন্ন লোকের বিভিন্ন জিনিসে অ্যালার্জি রয়েছে। কিন্তু এই মেয়েটি যেটি বললো, আগে আমাদের মাঝে মাঝে হতো, শীতকালে হতো, কিন্তু এখন লক্ষ্য করছি ইদানিং রেগুলার জিনিসটা হচ্ছে, যে একটা গলা হচ্ছে খুসখুস করছে বা গলা ব্যথা হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। এই জিনিসটাকে বেশি বাড়াবেন না। আপনি হাওড়া থেকে ফোন করেছেন, কারণ এটা যখন বেশি বাড়বে না, আপনাকে বিভিন্ন ধরনের মডার্ন মেডিসিন নিতে হবে, ইনহেলার পর্যন্ত নিতে হতে পারে। তো সেই জায়গায় কেন যাবেন? যে শুকনো কাশি হচ্ছে বা যে গলা ব্যথা, গলা খুসখুস হচ্ছে, বা আমরা কিছু রিপোর্ট করব, সেই রিপোর্টে আমরা দেখে নেব আপনার অ্যালার্জি কিসের রয়েছে বা কতটা রয়েছে, অ্যালার্জি কতটা বেড়েছে, তার একটা পার্টিকুলার ট্রিটমেন্ট রয়েছে। কারণ আয়ুর্বেদে অ্যালার্জির ট্রিটমেন্ট খুব সুন্দর রয়েছে। সেটা যে কোনো অ্যালার্জি হতে পারে, যে কোনো স্কিন ডিজিজ হতে পারে। আপনি একটু আমাদের কষ্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করে, আমাদের হাওড়া থেকে ফোন করেছিলেন, হাওড়া শিবপুরে আমাদের চেম্বার রয়েছে, বাল্টিগিরিতে রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট হবে, বেলুড়ে রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে, সেই চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু আসুন, দেখা করুন। আগে যে প্রিভিয়াস রিপোর্টগুলো যেগুলো বলছেন আছে, চেস্ট এক্সরে করিয়েছিলেন, বা যে ওষুধগুলো আপনি এতদিন খেয়েছেন, অ্যান্টি হিস্টামিনিক হোক বা অ্যান্টি অ্যালার্জিক হোক, যে ওষুধগুলো খেয়েছেন তার যদি কোনো প্রেসক্রিপশান থাকে সেটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি বলছি আয়ুর্বেদে যদি এটার ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়, এটা গোড়া থেকে নির্মূল হবে। 4 থেকে 6 মাসের মধ্যে আপনি ভালো হবেন। ভবিষ্যতে এটা নিয়ে আপনাকে ভুগতে হবে না, বা এই যে কাশির সমস্যাটা, এটা একদম নির্মূল হয়ে যাবে। একদম। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা জোরে বলুন। প্রেসারের। প্রেসার কত আছে? প্রেসার হাই প্রেসার। হাই প্রেসার আপনার সমস্যা। কত প্রেসার রয়েছে? কত লাস্ট কবে দেখিয়েছিলেন প্রেসার? প্রেসার মাপে ছিলাম ওই সপ্তাহখানেক আগে। কত ছিল তখন? তখন আপনার ছিল 195/120/25 এইরকম। আচ্ছা, আপনি অ্যালোপ্যাথি ওষুধ কিছু খান না প্রেসারের জন্য? হ্যাঁ, ওই তো খাচ্ছি, তো প্রবলেমটা তো ওই জায়গায়, খেলেই তো ঠিক থাকছি, না খেলে তো যেদিন খাবো না সেদিন মানে। অ্যালোপ্যাথি যদি আপনাকে প্রেসারের ওষুধ খেতে হয়, সেটা কিন্তু কন্টিনিউ খেতে হবে। ওই প্রেসার কমে গেল আমি ছেড়ে দেবো, সেটা হলে হবে না। কারণ প্রেসার থেকে আপনার স্ট্রোক হতে পারে, সিভিএ হতে পারে। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা। আর আয়ুর্বেদে আপনি যদি ট্রিটমেন্ট করবেন ভাবেন, সে আয়ুর্বেদে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি সেটা একটা সময় গিয়ে স্টপ করা যায়, কিন্তু তারপরেও কিছু রেস্ট্রিকশন থাকে, খাবার দাবারের কিছু হার্বাল রেমিডিজ আমরা বলে দিই বাড়ির ক্ষেত্রে। বেশ ভালো করেছেন আপনি। শুনুন ডাক্তার বলছেন, আমি বাকিটা বলে দিচ্ছি। কারণ প্রেশার একটা এমন রোগ, হাইপারটেনশন থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। হার্টের সমস্যা আসতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, মাথায় স্ট্রোক হতে পারে, সেরিব্রাল যেটা আমরা বলি, আমাদের রক্তক্ষরণ হতে পারে। মাথার মধ্যে যে বলে না রক্ত জমাট বেঁধেছে বা রক্তক্ষরণ হচ্ছে, মাথার মধ্যে শিরা ফেটে রক্ত সেক্ষেত্রে আপনার প্যারালাইসিস, নার্সিংহোমে ভর্তি হতে পারে। অ্যালোপ্যাথিতেই কিন্তু প্রেশারের ওষুধ খেলে সেটাকে কন্টিনিউ করতে হবেই আপনাকে। কন্টিনিউ না যদি করেন বিভিন্ন সমস্যা আছে। কিন্তু আপনি যদি চান কি আমাদের আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করবেন, এনবিপিতে ট্রিটমেন্ট করবেন, এর ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। আপনি যে প্রেশারটা আমাকে বলছেন 190/120, এটা প্রচণ্ড পরিমাণে বেশি প্রেশার। আমরা যখন ডাক্তারি স্বাস্থ্য পড়তাম, এই ধরনের যখন আমাদের পেশেন্ট আমরা পেতাম, আমাদের স্যারেরা আমাদের বলতেন কি এরা বুঝতে পারবে না যে কখন কি হয়ে যাবে, এরা রাস্তায় হাঁটবে, অনেকে শুনে থাকবেন কি সুস্থ মানুষ বাথরুমে গেছে, পড়ে স্ট্রোক হয়ে গেছে। তো এই জিনিসটা আপনার থাকবে। আর প্রেশার যখন হাই আছে, আপনার কিডনিটা নষ্ট হবে, রেটিনায় স্ট্রোক হতে পারে, চোখ নষ্ট হতে পারে,
পারে, কিডনি নষ্ট হতে পারে, হার্ট তো হচ্ছে, ব্রেন নষ্ট হবে। তো এটাকে কেন এত অবহেলা করছেন? যখন একটা মানুষের জীবন, তো আপনি যদি চান জীবনে ভালো থাকতে তো ভালো জায়গায় ট্রিটমেন্ট করুন। আপনি আমাদের সাথে দেখা করতে পারেন। আপনি মিদনাপুর থেকে ফোন করেছিলেন, হেডিয়া, খড়গপুর, আমাদের মেচেদায় চেম্বার রয়েছে, তো সেগুলোই যোগাযোগ করতে পারেন। হলদিয়ার যদি সাইডে হন, হলদিয়া আমাদের সামনেই ওপেনিং রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, যেটা আপনার নিয়ারেস্ট হবে, একটু যোগাযোগ করুন, আসুন। আর প্রেশারের কী ওষুধ খান তার প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন। আমরা দেখে যেভাবে বলবো সেইভাবে চললে আপনি একদম ভালো থাকবেন। একদম। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কালীঘাট থেকে রিয়া বলছি। হ্যাঁ রিয়া, বলুন কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে প্রচন্ড হেভি ওয়েট হয়ে যাচ্ছে, মানে ওয়েট। বয়স কত? বয়স কত? 27। 27। ওজন বেড়ে যাচ্ছে। ওজন কত এখন? এখন 55। 65। আচ্ছা, থাইরয়েডের নয় 55। হ্যাঁ 65। থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? থাইরয়েড হ্যাঁ আছে। হাইপোথাইরয়েড না হাইপার? হ্যালো, হ্যাঁ বলছি হাইপোথাইরয়েড না হাইপার? টিএসএইচ বেশি না T3 T4 বেশি? হাইপার। হাইপার। আপনার টিএসএইচ লেভেলটা বেশি, মানে ব্লাড রিপোর্ট যেটা করিয়েছিলেন আপনি টিএসএইচটা করান না T3 T4 করান? হ্যালো, ব্লাড রিপোর্টটা 1 বছর আগে ছিল, তো এখন ঠিক আমি বলতে পারবো না, এখন আরেকবার করালে বোঝা যাবে। আচ্ছা, থাইরয়েড লেভেল যদি বাড়া থাকে এই ধরনের ওবেসিটি সমস্যা আসে, কি বললাম বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়াটা এমনি নর্মাল করেন তো? খাওয়া দাওয়াটা রেস্ট্রিক্টেড করেন তো? তেল ঝাল মশলা আলু ভাত এগুলো কম খান তো? হ্যাঁ এগুলো কম করে, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। চিনি মিষ্টি এগুলোকে কমিয়েছেন? হ্যাঁ স্যার। চিনি বা মানে মিষ্টি জাতীয় জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তো একদমই খাই না, একদমই খাই না। আচ্ছা, কোনো এক্সারসাইজ বা স্কিপিং বা এই ধরনের কিছু করেন? এক্সারসাইজ করি, কিন্তু মাঝে মধ্যে ব্রেক চলে যায়। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে আমাদের ওভারওয়েটের সমস্যাটা রয়েছে, এটা অনেকগুলো কারণ থেকে আসতে পারে। একটা হেরিডিটি থেকে আসতে পারে, একটা যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেখান থেকে আসতে পারে। হাইপোথাইরয়েডিজমে ওয়েট কমে এবং ওয়েট বাড়ে, দুটোই দেখা যায়, কিন্তু অনেক বেশিরভাগের ক্ষেত্রে ওয়েটটা বাড়ে। তো ওর ক্ষেত্রে যেটা এখন মেন সমস্যা হচ্ছে, আমাদের থাইরয়েডের ট্রিটমেন্টটা করতে হবে, তার সাইড বাই আমাদের কিন্তু এই ওয়েটের ট্রিটমেন্টটা করতে হবে। আমাদের আয়ুর্বেদের মধ্যে কিছু মেডিসিন রয়েছে যার মাধ্যমে আমরা ওয়েটটাকে কমাতে পারি, এবং তার সাথে একটা ডায়েট চার্ট তো আমরা বানিয়ে দেবো। তুমি তো জানো এতদিন ধরে ভুগছো বা এই সমস্যার জন্য তুমি হেলথ কনসার্ন বিভিন্ন নেট ঘেটেছো বা অন্যান্য বন্ধুদের পরামর্শ নিয়েছো, নিয়ে যে হেলথ চার্টটা তুমি ব্যবহার করছো তার সাথে আমরা কিছুটা মডিফাই করে দেবো হেলথ চার্টটা। তার সাথে কিছু তোমাকে এক্সারসাইজ, ব্যায়াম বা প্রাণায়াম বা যোগা এগুলো করতে হবে, সেগুলো আমরা দেখিয়ে দেবো। আর যে কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনটা আমরা অ্যাডভাইস করব, সেইগুলো তুমি যদি খাও তুমি দেখবে 4 থেকে 6 মাসের মধ্যে মিনিমাম 6 থেকে 7 কেজি তোমার ওয়েট কমেছে। তুমি হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখো, কালীঘাট থেকে ফোন করেছিলে, ল্যান্সডাউনে আমাদের চেম্বার আছে অপোজিট শিশুমঙ্গল হসপিটাল, সেখানে একদিন এসে দেখিয়ে যাও। আমরা দেখে যেভাবে বলবো আশা করছি 4 থেকে 6 মাসের মধ্যে তোমার মিনিমাম 5 থেকে 6 কেজি ওজন কমবে। একদম। আর পাশাপাশি আমাদের বন্ধুদের জন্য বলবো, শনিবার করে কিন্তু খিদিরপুরে আপনারা এখন চেম্বার পেয়ে যাচ্ছেন, আর তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন ল্যান্সডাউন কালীঘাট, এবং কিন্তু পাচ্ছেন অবশ্যই কিন্তু হাতিবাগান চৌমাথার একেবারে পাশে মধ্যমগ্রাম কিন্তু হেড অফিস। সোমবার এবং শুক্রবার কিন্তু এখানে কিন্তু চেম্বার থাকে, সেখানেও যোগাযোগ করতে পারেন। হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুর এখানে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু চেম্বার থাকছে দক্ষিণ 24 পরগনার আমতলাতে, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মিদনাপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারও কিন্তু আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। বাংলাদেশে এখন নতুন করে কিন্তু চেম্বার আপনাদের জন্য শুরু হচ্ছে, তাই যারা বাংলাদেশ থেকে দেখছেন বা বাংলাদেশে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের নাম্বারটি দিতে ভুলবেন না। 9831020886 এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই মানে এই নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হচ্ছে। তার পাশাপাশি আপনাদের দীর্ঘদিন ধরে আমরা জানাচ্ছি রায়গঞ্জের চেম্বার কিন্তু শুরু হচ্ছে। রায়গঞ্জে কিন্তু 2 এপ্রিল চেম্বার কিন্তু শুরু হচ্ছে। রায়গঞ্জে প্রথম দিন ডক্টর বি শর্মা থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা, যোগাযোগ করবেন। পাশাপাশি কিন্তু হলদিয়া চেম্বার পাচ্ছেন 25 তারিখে এপ্রিল মাসের, তো তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। প্রথম দিন ডক্টর বি শর্মা ডিরেক্টর থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। নতুন চেম্বারের মধ্যে আরামবাগের ওপেনিং এর ডেটও কিন্তু আমরা অ্যানাউন্স করছি। আরামবাগে আপনারা পেয়ে যাচ্ছেন 12 তারিখ মে মাসের, এবং তার পাশাপাশি 19 মে শিলচর, এটিও নতুন চেম্বার, এখানেও কিন্তু ওপেনিং এর ডেট আমরা অ্যানাউন্স করে দিলাম। 19 মে শিলচরের চেম্বার রয়েছে।
থাকছেন ডক্টর বি শর্মা এবং থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি দিল্লিতে কিন্তু আবারও পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। 11ই মে দিল্লিতে চেম্বার রয়েছে। ডক্টর বি শর্মা থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন আমাদের সাথে বলবেন। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন তাড়াতাড়ি, কে বলছেন? নমস্কার, নমস্কার, স্বপন রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কি প্রবলেম হচ্ছে স্বপন বাবু? স্বপন, সমস্যা হচ্ছে গ্যাসের প্রবলেম নিয়ে কথা বলছিলাম। গ্যাসের গ্যাস হয়ে যাচ্ছে। কতদিন ধরে? প্রায় বছর দেড়েক ধরে। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? ওটা একটু মানে ঠিকঠাক ক্লিয়ার হয় না। বয়স কত বললেন আপনার? 32। বাইরে খাওয়া দাওয়া করতে হয় না বাড়ির খাবার খান? বাইরে খাওয়া দাওয়া একটু বেশি হয়। আচ্ছা, তেল ঝাল মশলা এগুলো কি বেশি খান? আচ্ছা, এগুলোকে একটু কমাতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আর বাকিটা আমি টিভিতে বলছি কি করলে ভালো হয় সেটা শুনুন। আমাদের পেটের যে সমস্যাটা, পেটের সমস্যা যদি থাকে আমাদের অনেকগুলো রোগ হতে পারে, সেটা আমরা বিভিন্ন এপিসোডে আলোচনা করে থাকি। যেমন রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসতে পারে, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকতে পারে, ইসোফেজিয়াল ভেরিসেস যদি থাকে সেই ধরনের সমস্যা আসতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, খাওয়া দাওয়াটা একটু পাতলা করার চেষ্টা করুন। রিসেন্ট এখন এই যে সমস্যাটা আপনার যাচ্ছে, এটা যদি আপনি অবহেলা করেন, অবহেলা করলে এখান থেকে অনেক ধরনের রোগ, পাইলস ফিশার ফিস্টুলা অবধিও হতে পারে, ফিশার না পাইলস ফিস্টুলা অবধিও হতে পারে। তো বিভিন্ন রোগ আমাদের পেটের সাথে জড়িত রয়েছে, কারণ পেটের মধ্যে আমাদের যেটা খাদ্য থলি রয়েছে, মানে স্টমাক যেটাকে বলা হয়, সেখানে কিন্তু গ্যাস্ট্রিক জুসটা সিক্রিয়েট হয় আপনি যে খাবারটা খান সেটাকে হজম করার জন্য, যেটা আয়ুর্বেদ মতে বলা হয় আমাদের অগ্নি, পাচকাগ্নি বা জঠরাগ্নি। তো জঠরাগ্নি বা পাচকাগ্নি যখন কমে যায় শরীরে, তখন এই ধরনের গ্যাস অম্বলের সমস্যা, চোঁয়া ঢেকু দিচ্ছে, গলায় জ্বালা করছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এই সমস্যাগুলো আসবে। আপনি খাওয়া দাওয়া করবেন, আপনি সুস্থ হলে তারপরে খাওয়া দাওয়া করবেন। যদি অসুস্থ অবস্থায় এইভাবে খাওয়া দাওয়া চালাতে থাকেন, এরপর দুদিন পরে লিভারের উপর এফেক্ট পড়বে। ইউএসজি করলে দেখবেন ফ্যাটি লিভার হয়েছে বা হেপাটোমেগালি যেটাকে বলা হয়, সেটা ধীরে ধীরে আপনার অন্য সমস্যা, গল ব্লাডারের দিকে আসতে পারে সমস্যা, গলে স্টোন হতে পারে। তো অনেকগুলো, একটা সমস্যা থেকে না অনেকগুলো সমস্যা রিলেটেড রয়েছে। আপনাকে একটাই রিকোয়েস্ট করছি, এখন খাওয়া দাওয়াটা নর্মাল করুন, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, গরম জিনিস খাবেন না, তেল ঝাল মশলা কম। এর সাথে আপনি একটু সময় করে আমাদের বর্ধমান চেম্বারে একবার দেখা করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই হেল্পলাইনের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করে আপনার সময় মতো একটা আমাদের বর্ধমান চেম্বারে আসুন, দেখান। আমরা কিছু মেডিসিন দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি আপনার ঠিক হয়ে যায়। এটাকে আপনাকে ঠিক করতে হবে, নইলে এখন 32 বছর বয়স, যখন 52 বছর বয়স হবে এই রোগটা বড় আকার ধারণ করবে। হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে নিন, আর খাওয়া দাওয়া লাইফস্টাইলটা যেরকম বললাম ওটা এখন মেনটেন রাখুন, দিয়ে ওষুধগুলো খাওয়ার পরে দেখবেন আপনি অনেকটা ভালো হয়ে যাবেন, পরবর্তীকালে ভবিষ্যতে এরকম সমস্যা আসবে না। একদম। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু মেচেদা, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং শিলচরের চেম্বারে কিন্তু নিশ্চয়ই পাচ্ছেন। এবং তার পাশাপাশি একটু আপনাদের জানাবো, ডক্টর এন ভট্টাচার্য অর্থাৎ ম্যাডামকে কিন্তু আপনারা বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, আগরতলা, গুয়াহাটি, জামশেদপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন। এবং ডক্টর এ হালদারকে আপনারা আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লি চেম্বারে কিন্তু পাচ্ছেন। এবং তাছাড়া তো চেম্বার প্রচুর রয়েছে, হেল্পলাইন নাম্বারে কিন্তু নোট করতে হবে। আমরা পার্কিনসন নিয়ে আলোচনা করছিলাম, ট্রিটমেন্ট অবশ্যই কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যারা আসছেন তারা ভীষণ স্যাটিসফাই, তারা ভালো আছেন। পরবর্তী সময় বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হবে। আজকে হাতের সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।